নমস্কার। রাজনীতির সাম দাম দণ্ডভেদের এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ, আমার সঙ্গে রয়েছে স্বর্ণালী সরকার এবং শুভ্রাংশু চ্যাটার্জি। এবং এই মুহূর্তে কাল বিলম্ব না করে এই মুহূর্তের যে সবচেয়ে বড় নিউজ মেকার, শুক্রবারের পর যে মেগা শুক্রবার আমরা দেখলাম, তারপর এই শনি এবং রবিবার হুমায়ুন কবির যেভাবে প্রত্যেকটা জায়গাতে নিউজ মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমি হুমায়ুনদাকে আমি জানি না কি বলবো, সুরাবর্তী বলবো, জিন্না বলবো, ভোট কাটুয়া বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথের কাটা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তির কারণ বলবো, কি বলবো? আপনার ওই টুপিটা পরেননি? আপনি টুপিটা রেখে এসেছি বাড়িতে। ডিরেক্ট অ্যাকশন ডের মতন ওই টুপিটা পরে আপনি যেভাবে বলছিলেন লড়কে লেঙ্গে বাবরি, ভয় লাগছিল। টুপিটা কি এই জন্যই কিনেছেন? না, আগে থেকে ছিল, কেউ দেখেনি, হঠাৎ করে আচমকা দেখতে পাচ্ছে। ঈদের নামাজের দিন ওটা পড়ে নামাজ পড়তে যায়, ওদিনকে আবার মুসলিম সমাজের অনুষ্ঠান, সেখানে টুপি পড়াটা বাধ্যতা। নাকি হুমায়ুন কবিরের আসল রূপটা বা আসল চেহারা বা আসল ইন্টেনশন কখনো সামনে আনেন না? যখন মনে হয় যে এবার আমাকে কিছু করতে হবে বা এবার আমার কার্যসিদ্ধি করতে হবে, সেই সময় হুমায়ুন কবির সশরীরে নেমে আসেন, অবতীর্ণ হন। দেখুন, হুমায়ুন কবিরকে কোনো ছলচাতুরির রাস্তা গ্রহণ করতে হয় না। হুমায়ুন কবির সোজা কথা সোজাভাবে মানুষের সঙ্গে বলে। মানুষ হুমায়ুন কবিরের কাছে যেটা প্রত্যাশা করে বা তার কাছে কোনো বিষয় আশায় নিয়ে আসে, সুন্দরভাবে তাদের বক্তব্য শুনে যেটা ডেলিভারি করার, যে কোনো আধিকারিককে ফোন করার বা কাউকে চিঠি করে দেওয়া, এটা হুমায়ুন কবিরের স্বভাবসিদ্ধ অভ্যাস। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এটা নিয়ে না আমরা আমাদের প্রেস কনফারেন্স যেটা চলছিল সেখানেও ভয়ঙ্করভাবে এই কথাটা উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাগটা আসলে এতটাই বেড়ে গেছিল যে আপনি এবারের চ্যালেঞ্জটা নিয়েছেন এটা দেখানোর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মাসিহা নন, আসল মাসিহা ছিল হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবিরই এই চ্যালেঞ্জটা নিয়ে দেখাবে। বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে যোগ্যতা বা বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, এ নিয়ে আমি একটি শব্দও আপনার সামনে উচ্চারণ করব না। কিন্তু 2011-র 20শে মের আগের মমতা ব্যানার্জি আর 2011-র 20শে মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে তিনি যে অঙ্গীকার করেছিলেন, ছত্রে ছত্রে তার সেই অঙ্গীকার তিনি ভঙ্গ করেছেন। মানুষের সঙ্গে মিথ্যাচার করেছেন। আম পাবলিকের সঙ্গে তার দূরত্ব কিলোমিটারের পর কিলোমিটার বেড়েছে। এ ব্যাপারে তিনি অস্বীকার করতে পারেন। এতদিন চুপ করেছিলেন কেন? চুপ করে আছি, তার দলে আছি, এমনিতেই মুখ খুলতাম তার জন্য তো তিনবার রাজ্যের কোনো এমএলএ বা কোনো রাজনৈতিক নেতা তার দলের কাছে 2024-এর নভেম্বরের শোকজ, 2025-এর মার্চের শোকজ, 2025-এর জুনের লাস্ট ওয়ার্নিং নোটিশ কে খেয়েছে? রাজ্যের মধ্যে কেউ খেয়েছে? হুমায়ুন কবির কিছু না কিছু বিষয়ে মুখ খুলেছে। তাদের কোথায় মেরুদণ্ডটা একটু ঝুঁকিয়ে ইয়েস স্যার বলতে পারতেন তো। সিদ্দিকুল্লাহ সাহেব থেকে শুরু করে সবাই তো খুব বড় বড় পজিশনে আছে। হুমায়ুন কবির যতদিন বেঁচে থাকবে মেরুদণ্ডটা সোজা করে, মাথা উঁচু করে মানুষের জন্য কাজ করবে। মানুষ আমাকে সাপোর্ট করলে ভালো, মানুষ যদি আমাকে ভুল বোঝে তাহলেও ভালো। মানে ব্যাপারটা পুরোটা কি সেন্টেন্সটা এভাবে কমপ্লিট হবে যে হুমায়ুন কবির চিরকাল নিজের মতো করে চলবে এবং যখন যে দলের সঙ্গে কম্প্রোমাইজ করে নিজেকে টিকিয়ে রাখা যাবে, হুমায়ুন কবির ঠিক সেইভাবে পদক্ষেপ নিয়ে কম্প্রোমাইজ করে টিকে থাকবে? হুমায়ুন কবিরের রাজনীতিতে কোনটা? ছোট থেকেই বড় হয়েছে অত্যন্ত সৈন্য থেকে। হুমায়ুন কবির যখন জন্মেছে, ডেট অফ বার্থ 3 জানুয়ারি 1963। আজকের দিনে দেখুন 3 জানুয়ারি আগত, আর কয়েকদিন পরেই 3 জানুয়ারি। সেই 3 জানুয়ারিতে আমি 63 বছরে পড়ব। তো আমার জীবনে আমি আমার মৃত বাবার সঙ্গেও কম্প্রোমাইজ করিনি। বাবা যখন, আমার 5 ভাই ছিলাম, আমি ছোট, আমার বড়দার বয়স 78 বছর। তারপরে দাদা মারা গিয়েছে, সুসাইড করে মারা গিয়েছে। বাবার পক্ষপাতিত্বর প্রতিবাদ করে সে মারা গিয়েছে, আমি সেই সময় তার সাপোর্টে ছিলাম। আর এক ভাই, সেও আছে, এখন মুদির দোকান চালায়। তার 4 ছেলে, 3 ছেলে চাকরি করে, 2টো স্কুল মাস্টার, একটা পুলিশের চাকরি করে। ছোটটা আমার কাছে থাকে, আমার ব্যবসা দেখে, আমার তার ছেলে। তো আমার নিজের একটা ছেলে, একটা মেয়ে। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি একটা ভালো ফ্যামিলিতে, লালগোলায়। এই সমস্ত আমার ব্যক্তিগত যে পরিধি, যে পরিসর, সেই পরিসরে
কেউ দাগ লাগাতে পারবে না। কাজে আমি মাথা উঁচু করে আপনার নিজের পড়াশোনা কত দূর? আমি মাধ্যমিক পড়তে পড়তে সাইকেলের দোকান খুলেছিলাম, সাইকেলের দোকান? হ্যাঁ, মানে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে? একদম, মানে সাইকেল মেরামত করা। সেই সময় বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল, 77 সালের 21শে জুন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই সময় স্কুল মাস্টারদের বেতন ছিল 110 টাকা, একটা সাইকেলের দাম ছিল 245 টাকা। কোনো শিক্ষক আমার সঙ্গে নগদ টাকা দিয়ে সাইকেল কিনতে পারতো না। 20 টাকা থেকে 50 টাকা অ্যাডভান্স দিয়ে আমার সাথে সাইকেল নিত, মান্থলি 20 টাকা করে দিয়ে। আর আমি সাইকেলের দোকান 1978 সাল থেকে 1982 সাল 4 বছর নিজে হাতে, আমি ভোরবেলায় 4টের সময় সাইকেল চালিয়ে বহরমপুর যেতাম 30 কিলোমিটার, দুটো সাইকেলের পেয়ার পাস চাপিয়ে নিয়ে আবার 10টার মধ্যে আমার বাড়িতে ফিরে আসতাম। সেই দুটো সাইকেল বিকেলের মধ্যে সেটিং করে কোনো স্কুল মাস্টার নিলে তাকে দিতাম, কোনো অন্য কাস্টমার নিলে দিতাম। এই করে করে আমি বড় হয়েছি, কোনো দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করে না। এবং যা লাইফে পারতেন, হ্যাঁ, দুবেলা খেতে পেতেন, ভাত খেতে পেতেন পেট ভরে? কোনো অভাব ছিল না বাবাদের। আপনার তো টাকা পয়সা বেশি নাই, না, তো কি স্বপ্ন দেখছেন আপনি? 135টা সিটে লোক দেবেন বলছেন, টাকা দিতে পারবেন? দেখুন, টাকা ছাড়া তো নির্বাচন হয় না হুমায়ুন বাবু, আপনিও একদম। জানেন। আমার তাহলে কোনো সেটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন? আমার কোনো সেই source ওয়েলফেয়ার রয়েছে? আছে, আমার কোনো ফাইন্যান্সিয়ালি হেল্প করার জন্য এই ভারতবর্ষের মাটিতেই অফিসিয়ালি তার কয়েক হাজার কোটি টাকার মালিক, ট্যাক্স পেয়ার করে, সে আমাকে পুরো সাপোর্ট দিচ্ছে। লোকের কথা সাপোর্ট নাচছেন? দিচ্ছে না, সাপোর্ট দিচ্ছেন তিনি, এরকম পুরো কেউ আছেন? ফিনান্সিয়ালি লোকের কথা সাপোর্ট নাচছেন দিচ্ছেন, না না, কেউ ওনাকে সাপোর্ট দিচ্ছেন উনি বলছেন। নিশ্চয়ই। আমাদের লোকের কথা নাচছেন। তার অফিসে লোকের কথাই কেন নাচতে যাব? তৃণমূল কংগ্রেস যখন মুখ্যমন্ত্রী হয়েছিল 2011 সালে, আমাকে ব্যক্তিগতভাবে মুকুল রায় বলেছিল যে সারদার টাকা লুট করে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন 500 কোটি টাকা। মুকুল রায় নিজে বলেছিলেন? নিজে বলেছিল। আজকের দিনে তিনার বাক্যলাপ নেই, যদি থাকতো তাহলে প্রমাণ করে দিতাম, নিজে বলেছে। আচ্ছা, আপনার এই যে অ্যাকাউন্টটা আপনি না ওপেন করেছেন বলেই আমি এই সাহসটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারছি। আপনি এবার হিসেবটা দিন তো। আপনি বলছেন মানে মোটামুটি ক্যাশ বাক্স যা খুলেছেন তাতে 3-4 কোটি টাকা বেরিয়েছে? না, কত? নগদ টাকা ক্যাশ বাক্সে, মানে 6 তারিখ আর 7 তারিখ মিলে, যে 7 আর 8 সন্ধ্যাবেলায় কাউন্টিং করেছি, ফেসবুক আইডি থেকে লাইভ করে কাউন্টিং করে সেখানে পাওয়া গেছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকার নোটে পাওয়া গিয়েছিল 65,67,500 UPI? মতো। তারপরে আরো দুদিনে হয়েছে, সেটা কাউন্ট করা হয়নি, আছে, সিল করা আছে। আর এই যে নগদ এই- টাকা আরো বাড়ছে, নগদ টাকা আরো হ্যাঁ, বাড়ছে। বাড়ছে। আর নেটিয়াস বাকি- যা বাকি- এসছে। আর বড় ফান্ডিং আপনি বলছেন, অনেকে বলছে যে নাম বলবো না, কিন্তু আমি এত টাকা আমাকে একজন বলছি তো, একজন আমাকে এই মসজিদ করার জন্য 80 কোটি টাকা দিচ্ছে। একজন? হ্যাঁ। নামটা আপনি 80 বলতে পারবেন 80 না? কোটি। নাম বলবেন না তো? নাম বলতে নিষেধ আছে তার। তার তাই নাম অফিস, বলবো তার না। অফিস কি ক্যামাক স্ট্রিটে? না না, ক্যামাক স্ট্রিটে তার স্ট্রিটে মিটিং আমাকে করে তিনি টাকা দেবে? বলেছেন যে এই টাকা ক্যামাক স্ট্রিট আমাকে কেন টাকা দেবে? আমি ক্যামাক স্ট্রিটের ক্ষমতা খর্ব করতে চাইছি, কালীঘাটের ক্ষমতা খর্ব করতে চাইছি, তারা আমাকে টাকা কিন্তু দেবে। এই মসজিদ নির্মাণের মানে ভিত্তিপ্রস্তর স্থাপনের 1 সপ্তাহ আগে পর্যন্ত আপনি ক্যামাক স্ট্রিটে গিয়ে তার সঙ্গে 1 ঘন্টার বৈঠক করে এসেছেন। আমাকে ডেকেছিল, তাই আমি গিয়েছিলাম। আপনারা জানেন প্রতীক জৈনের নাম বাংলার মানুষ জানে, আইপ্যাক। আগে প্রশান্ত কিশোরের নাম জানতো। 2020 সালে যখন 6ই আগস্ট আমি আবার নতুন করে তৃণমূলে জয়েন করি, তখন প্রশান্ত কিশোর ছিল এই 11 তলা একটা বিল্ডিং আছে সেক্টর 5-এ, সেখানে আমাকে উনি 1-to-1 রেখেছিলেন। পরে আমি জয়েন করেছিলাম, পরে আমাকে বলা হয়েছিল রেজিনগরে টিকিট দেওয়া হবে। লাস্ট মুহূর্তে প্রশান্ত কিশোরের একজন সহকর্মী, তার নাম ছিল অবিনাশ তেওয়ারি, তারও পাটনায় বাড়ি ছিল প্রশান্ত কিশোরের বাড়ির পাশাপাশি। তিনি আমাকে রাত্রি 12টার সময় আমার বাড়িতে গিয়ে বলেছিল যে प्रशांत जी आपको वादा किया 70 रेजीनगर में कॉन्टेस्ट कराने के लिए, लेकिन हो पाए नहीं। वो एग्जिस्टिंग एमएलए जो है वो उनका ही टिकट मिलेगा और आपको बेलडांगा नहीं तो भरतपुर, कौन से आपको जाना चाहिए आप
জো বলেগি ওই মানে তখন আপনি দেখেছিলেন যে আইপ্যাক সিদ্ধান্ত নেয়, হ্যাঁ এরা তো আইপ্যাক এখনো ঠিক করে যে কে কোথা থেকে ক্যান্ডিডেট হয়। এখনো আইপ্যাক একটা ব্লক সভাপতি আইপ্যাকের রিপোর্টের উপর মানে এটা কি করে হয়? ধরুন আপনি তৃণমূল কংগ্রেসের যখন নেতা ছিলেন, একটু সকাল থেকে আমি শুনেছি যে আপনি কোন জামা পরবেন বা আপনার যে দিনের শেডিউল, কার সাথে কথা বলবেন, সোশ্যাল মিডিয়াতে কি লিখবেন, কি প্রোফাইল পিকচার ব্যবহার করবেন, এগুলো সব নাকি আইপ্যাক ঠিক করে দেয় বা অভিষেক আমি ব্যানার্জির অফিস? আইপ্যাকে কোনো কিছু মনেই করি না। আইপ্যাকের কাছে বা আইপ্যাকের কথা মতো না চলার জন্য তো আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড হতে হয়েছে। আইপ্যাকের কর্ণধার আমাকে ডেকে 2 ঘন্টা কথা বলেছিল, তারপরে তিনি না পেরে, তিনি কনভিন্স না করতে পেরে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলটা কি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে আছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটা নিয়ন্ত্রণে আছে? ওনাদেরকে প্রশ্ন করবেন, বাংলার মানুষকে প্রশ্ন করবেন, তৃণমূলের যারা না, আপনি বলুন, আপনি তো মন্ত্রী শান্ত্রী ভেতরের আছে। মানুষ ছিলেন। আমার মতো লোককে ভেতরের কোনো কথাই তো, উপরেরই কথা জানতে দেয়নি। পাত্তা দিত না? হ্যাঁ? পাত্তা দিত না? না, পাত্তা কোথায় দেবে? এই হুমায়ুন তুমি বলবে ওই সিট বেশি টাকা, যেখানে আমি বলছি বসতে বসো, আমি একাই 100, আমার কারো সাপোর্ট চাই না। আমি অধীরবাবু সঙ্গে রাজনীতি করেছি, অতীশ সিনহার সাথে রাজনীতি করেছি। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, কোনো সাংগঠনিক কোনো কাউকে পরিবর্তনের ক্ষেত্রে 2 দিন আগে বলেছি, 3 দিনের দিন সেটা পরিবর্তন হয়ে গেছে। অধীরবাবু শুনতেন আমরা? কস চেক করে যথেষ্ট শুনতেন, গুরুত্ব দিতেন। আর আজকে অধীরবাবু কি আপনার গুরু? এটা একটু বলুন। না না না, অধীর চৌধুরী আমার গুরু না, আমার বড় দাদা বলতে পারেন। কারণ রাজনীতিতে আমি অধীরবাবুর থেকে সিনিয়র। আমি আচ্ছা। হ্যাঁ, রাজনীতিতে অধীরবাবু মানে অধীরবাবু যখন আরএসপি করতেন তার আগে আপনি রাজনীতি করতেন? আরএসপি করতেন তো ডাইরেক্ট করতেন না, উনি ক্ষিতি গোস্বামী দেবু ব্যানার্জিকে বাবা বলতেন, ক্ষিতি গোস্বামীকে দাদা বলতেন। আর তার আগে জনবাদী ফরওয়ার্ড ব্লক রাম চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ রাখতেন। তারপরে সিপিএম এর তোষার দে, শেখর সাহা, জেলার সব যথা তিমির ঘোষ সব মারা গিয়েছে, এখনো শেখর শাহ বেঁচে আছে। তাদের সঙ্গে মানব শাহ খুনের দায়ে উনি জেল খেটেছিলেন, শেখর শাহ দাদা মোহন মলে। ওনাকে নাকি জেলে হেভি মেরেছিল। কাকে? অধীর চৌধুরীকে। ওই গল্প না না, এসব গালগপ্প। তো ওনার সাথে লেফট ফ্রন্ট সরকারের এত সখ্যতা ছিল, ওই গৌতম দেব বলুন আর আমাদের ক্ষিতি গোস্বামী এখনো বলুন। আছে। তো অধীরকে তো এখনো মারতে আছে। লোক পাঠিয়েছিল। কাকে? অধীরকে মারতে, অধীর চৌধুরীকে। তখন তো অধীর আপনি বাঁচাতে চৌধুরীকে গেছিলেন। 2005 সালে সিপিএম আর কংগ্রেসের একটা অংশ তারা মারতে উদ্যত হয়েছিল, সেখানে অধীরবাবুকে প্রোটেকশন আমি দিয়েছিলাম। সেই রাস্তায় দাঁড়িয়ে গেলে আপনার লোক রাস্তায় ঢুকে গেল। দাঁড়িয়ে, হ্যাঁ। ওরা যখন তারা করে তখন আমার লোকরা অস্ত্র, আমি নেতৃত্ব দিয়ে ওদেরকে প্রায় 250 মিটার তাড়িয়ে সিপিএম পার্টি অফিসে ঢুকিয়েছিলাম 2005 সালে। সে খোলা তরোয়ালি নিয়ে লড়াই। একদম। তো কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি তাকে তো রসগোল্লা খাওয়াবো না। এই যে এটা খুব হ্যাঁ। ডিস্টার্বিং একটা কথা, এই যে কেউ চ্যালেঞ্জ করলে রসগোল্লা খাওয়াবো না ইত্যাদি। আপনি কি ডিরেক্ট অ্যাকশন ডে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন বাংলায়? আপনার না, না। টুপি, আপনার দেখুন, কথাবার্তা, বাংলার মানুষের আপনি কি কাছে- না, আমি খুব সিরিয়াসলি জিজ্ঞেস করছি, আপনি কি 1946-এর সোহরাওয়ার্দী হতে চাইছেন 2026 সালে দাঁড়িয়ে? আমি কিচ্ছু হতে চাইছি না। হতে চাইছেন আমি তো? আমি আপনি এমন ভারতবর্ষের একটা বিতর্কিত স্থাপত্য বানাতে চাইছেন যেটা নিয়ে 92 সালের 190 পরে আমরা বছরের সুপ্রিম কোর্টের পরে ব্রিটিশ- আমরা কেস ক্লোজ করে দিয়েছি ভারতবর্ষ। 190 বছরের ব্রিটিশের যে শাসন বলুন, অপশাসন বলুন, জিজিয়া কর আদায় করা বলুন, চোখ রাঙানি বলুন, সেইটার 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে 1947 সালের 15ই আগস্ট যে ভারত স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনের গদির লড়াই নিয়ে দেশ ভাগ হয়েছিল। এটা আপনারা কেউ অস্বীকার করতে পারেন? না, একদিকে সেটা আপনি জিন্নাকে- অস্বীকার করতে পারেন না যে দেশটা ধর্মের নিরিখেই ভাগ হয়েছে। হ্যাঁ, জিন্না কিসের জন্য পাকিস্তানের জন্ম হয়েছিল? পণ্ডিত জওহরলাল নেহরু নিজে ভারতবর্ষের গদি চাই, ওদিকে জিন্না আলীও গদি চাই, তাহলে তাকে গদির চেয়ারের জন্য তো দেশ ভাগ হয়েছিল। তাহলে আজকে আমরা এমন কি, তাহলে আপনিও গদির জন্য এখন করছেন? আমি এদের গদি থেকে সরানো না, আপনার এই মসজিদ 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 এটা কি গদির জন্য? যতদিন শুভেন্দুবাবু হিন্দু 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 বলবে, আমি ততদিন মোল্লাদের নেতার কথা বলবো। মানে শুভেন্দু যা করবে আপনি সেটাই করবেন? একদম। শুভেন্দু যদি কুয়োয় ঝাঁপ দেয়, মোকাবেলা করতে হবে তো। শুভেন্দু যদি কুয়োয় ঝাঁপ দেয়, হ্যাঁ, কুয়োয় ঝাঁপ দেয়, কুয়োর ঝাঁপ যদি শুভেন্দুবাবু দেয় তার 5 মিনিট পরে আমি কুয়োয় ঝাঁপ দেবেন? না, কিন্তু একটা জিনিস মানে আমাকে না, আমি বলছি মানে লড়াইটা তার মানে হচ্ছে আপনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আপনি হবেন কিং মেকার, বা তাহলে তৃণমূলকে আপনার উপর ডিপেন্ড করতে হবে। আমার আত্মবিশ্বাস এটা।
আমার তাহলে মুসলিম টক্করটা কার সঙ্গে জনতা, হবে? আমি শুধু মুসলিম মেজরিটি সিটেই প্রার্থী দেবো না। আমি আগেই বলেছি আমার কাছে পরিসংখ্যান আছে, আমার কাছে আমি সার্ভে করেছি। আমি বাংলার সার্ভে অনেককেই যেমন আইপ্যাককে দিয়ে করছে, আইপ্যাকের চোখ দিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে, তেমনি আমি পার্সোনাল লেভেল থেকে টাকা খরচা করে রাজ্যের 90টা 42 থেকে 82% মুসলিম মেজরিটি সিটটা আমি সার্ভে করেছি। আচ্ছা, এটা কোন অঙ্কে আমাকে একটু বলুন না। এখন বাংলায় আপনার মতে, আপনি তো একদম মুসলিমদেরকে গ্রাউন্ড লেভেলে চেনেন, বাংলায় জনবিন্যাস তো হয়নি, 37% আছে না তার থেকে বেশি মুসলিম পপুলেশন? আপনি গণনা করতে বলুন না। 40। জনগণনা আমি বলছি শুনেন, আজকের দিনে 2011-তে জনগণনা হয়েছিল, তখন 28%-এর বেশি ছিল, বেশি, মানে 29% কাছাকাছি। জনবিন্যাস তো বাড়ছে। আজকে 14-15 বছরে আপনি বলছি আজকের দিনে বাংলায় 11.5 কোটি মানুষের মধ্যে 4 কোটি বাংলায় মুসলমানদের সংখ্যা। 4 কোটি? 4 কোটির মাসিয়া আপনি হতে পারবেন? 4 কোটির মাসিয়া হওয়ার আমার দরকার নেই তো। 4 কোটির মাসিয়াদের অপারেন্ডিটা কি বলুন তো? আপনি 4 কোটির মাসিয়া হতে চান না, মানে আপনি কি ফারাক্কার উপারের মাসিয়া হতে চান? ফারাক্কার ওপারেরও হতে চাই না, এপারেরও হতে চাই না। আমি চাই মুসলিম জনতা তাদের ভোটের বিনিময়ে তাদের ন্যায্য অধিকার তারা বুঝে নেবে। সেটা তো ভাইজান কভার করছে। ভাইজানের ফ্রেজ ভাইজানের কে ভাইজান যখন এই সানরুফ থেকে এরকম করে হাত নাড়ছিল, আমি দেখছিলাম হাজার হাজার ছেলে মেয়ে। দেখুন ভাইজান, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীকে টেক্কা দিতে পারবে হুমায়ুন কবির? ভাইজান হচ্ছে একটা ধর্মগুরু, ইসলাম ধর্মের একটা পীরজাদা আব্বাস ভাইজান। তিনাকে নিয়ে আমি কোনো কটু কথা বলবো না। তিনি জালসা করেন, তিনি মুসলিম সমাজের কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা করে তর্জমা করে বক্তৃতা করেন, এ নিয়ে কোনো রাজনীতির শঙ্ক নয়। আমি বাংলার আপামর জনগণ যারা ভোট দিয়ে যাদের নির্বাচিত করে, তারপরে তাদের উপরে যখন পুলিশের মিথ্যা মামলা হয়, তাদের এক গাড়ি বালি কিনতে গিয়ে যখন বাজার মূল্যে যা দাম তার থেকে 10,000 টাকা পুলিশকে টাকা দিয়ে তাদের বালি কিনতে হয়, পাথরের 1 লরির যা দাম, 1 ট্রাকের যা দাম তার থেকে 20,000 টাকা তাদেরকে বেশি দিয়ে কিনতে হয়। আজকে বিজেপি সরকার গ্যাসের দাম কি ছিল আর কি হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওয়ার মিনিস্টার হচ্ছে অরূপ বিশ্বাস, ঘনিষ্ঠ বিদ্যে থাকেন। তিনি কিভাবে সাধারণ মানুষের উপরে বিদ্যুতের বিল কি হারে বেড়েছে, এইসব ইস্যু নিয়ে আগামী দিনে বাংলার আপনি তো সাধারণ মানুষের জন্য লড়াই করতে চাইছেন না, আপনি চাইছেন শুধুমাত্র আপনার ধর্মের মানুষের জন্য। কেন? না হলে বাবরি মসজিদ দিয়ে শুরু করলেন? আমি তো আগেই বলছি আপনাকে, আপনি তো ইনিংসটা শুরু করেছেন বাবরি মসজিদটা বাংলার মানুষের কাছে না, গোটা ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়ের কাছে। গোটা ভারতবর্ষের মুসলমান তো আপনাকে ভোট দেবে না, আপনাকে তো বাংলা মুসলমানরা ভোট দেবে। শুধুমাত্র ভোটের জন্য তো আমি রাজনীতি করি না। আপনি কি প্রচার চাইছেন? নিশ্চয়ই। ভারতবর্ষের মুসলিম 40 কোটি মুসলমানের কাছে আপনারা সার্ভে করুন। আজকের দিনে অনেকেই ভয়ে বা যে কোনো কারণে তার ফ্যামিলি আক্রান্ত হবে, নাই সে আক্রান্ত হবে, তার জন্য তারা মুখ খুলেনি, চুপচাপ ছিল। অন্তরের মধ্যে আঘাত নিয়ে 33 বছর। এটা আপনিও জানেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্যি নয়। পশ্চিমবঙ্গে বরঞ্চ হিন্দুরা হচ্ছে চুপ করে থাকে, তারা সফট টার্গেট হয়। মুসলমানদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখান একটা কোথায় হিন্দুরা আক্রান্ত হয়েছে মুসলিমদের দ্বারা? আপনার জেলাতেই হয়েছে। আমার জেলায় হচ্ছে, তার জন্য মমতা ব্যানার্জির পুলিশের যে এসপি ছিল, জঙ্গিপুর পুলিশ পিডির এসপি ছিল আনন্দ রায়, সে দায়ী। সে একটা সামান্য জাফরাবাদ 2টো লোককে, বাবা ছেলেকে বের করে 1 ঘন্টা ধরে পিটিয়ে মারছে বা অগ্নিসংযোগ করছে। আমার ওখান থেকে আমার দূরত্ব প্রায় 84 কিলোমিটার। ওখানকার জনপ্রতিনিধিরা কিন্তু সেখানে কি বাংলাদেশি রোহিঙ্গারা ছিল? কেউ ছিল না, সব লোকাল লোক, সব লোকাল লোক। এবং এর অভ্যন্তরে একটা অন্য কাজ করছে। খেলাটা কি? সেটা হচ্ছে জাফরাবাদে মাত্র 18% হিন্দুদের বাস, বাকি তাহলে বলুন 82% মুসলিম জনতার বাস। সেই 18%-এর হিন্দুদের মধ্যে একটা হিন্দু ছেলে 82% মুসলমানের একটা মেয়েকে বিয়ে করে, প্রেম করে। সেই মেয়েটাকে নিয়ে 18%-এর ওই জাফরাবাদে সে ঘর সংসার করছিল। যে কোনো কারণে হোক, আপনি কোনো হিন্দু সমাজের মহিলা যদি মুসলমান ছেলের সঙ্গে প্রেম করে বা বিয়ে করে, সেই বাড়ি থেকে তারা বিতাড়িত হয় বা তাকে অনেক দূরে লুকিয়ে থাকতে হয়, না হয় পালিয়ে যেতে হয়, না এসব করে। রাগ কমলে তখন আবার আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্টে যায়। তো আমার কাছে যা তথ্য আছে, একটা মুসলিম মেয়ে
ওখানে 18% হিন্দুদের একটা ছেলের সঙ্গে বিয়ে করে ওখানে বসবাস করছিল। সেই ব্যাপারে ওদের লোকাল একটা কোনো ঝামেলা ছিল, যাকে টার্গেট করে এরা এইটা অ্যাটাকটা করেছিল তাকে না পেয়ে গোবেচারা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের এই ঘটনাটা ঘটে। তার জন্য পুলিশ কি করছিল, তার জন্য মমতা ব্যানার্জির এমপিরা কি করছিল, তার জন্য এমএলএ আমিরুল ইসলাম কি করছিল, আমার কাছে সেটা জবাব। আর যদি বেলডাঙ্গাতে কোনো খুন হয় আমি নিশ্চয়ই দায়িত্ব নেব, যদি রেজিনগরে শক্তিপুরে খুন হয় আমি নিশ্চয়ই তার জবাব আপনি দিই করব। পিঠ বাঁচাচ্ছেন, আপনি কেন পিঠ বাঁচাচ্ছেন। কেন আজকে পিঠ আসুন, বাঁচাবো? আজকে আপনি চেষ্টা করছেন প্রচারের আলোয় থাকার জন্য যে অতীশ সিংহের মুর্শিদাবাদ, অধীরের মুর্শিদাবাদ লোকে ভুলে গিয়ে এখন হুমায়ুনের মুর্শিদাবাদ হোক, এই নাম চাইছেন আপনি। নাম চাওয়ার জন্য আমি আপনি করছেন আমি এসব। নাম কেনার জন্য রাজনীতি করি না, আমি অঙ্ক কষে রাজনীতি করি। আমার কাছে কথা হচ্ছে যে ভোট সনাতন ধর্ম অবলম্বী মানুষেরও যে ভোটের মূল্য, একজন মুসলিমেরও সেই ভোটের মূল্য। কাজেই 2,82,00,000 মুসলমানের ভোট থাকতে তাদের শুধুমাত্র কর্মচারীর মতো আচরণ করবে, তাদের জনপ্রতিনিধিদের কোনো কথা শুনবে না, তাদের কিচেন রুমের কেউ সদস্য হতে পারবে না। কলকাতা কেন্দ্রিক বাংলা চলছে, কলকাতা কেন্দ্রিক বাংলার ক্যাবিনেট চলছে। আপনি দেখুন না কলকাতার আশপাশ ধরে কটা এমএলএ আর কজন মন্ত্রী, কারো তারা দক্ষ বোধহয়, হুমায়ুন কবির দক্ষ নয় বলে হয়তো। দক্ষর প্রশ্ন নেই, এর জবাবটা দিব যে গ্রামের ওই দেখুন আবার আপনার রাগ বেরিয়ে এলো। গ্রামের লোককে অবহেলা করলে তার পরিণতি আমাকে কি হবে? আপনি তো গ্রামের কথা বলছেন না, আপনি ধর্মের কথা বলছেন না। হুমায়ুন বাবু শুনুন, শোনেন আমি বলি আপনাকে, 2,82,00,000 যে ভোট, তার মধ্যে হয়তো 40 লক্ষ টাউনশিপের ভোট হবে। না, সব তাহলে মানলাম, 2,42,000 সব মানলাম, হুমায়ুন দা। গ্রামীণ ভোট, গ্রামীণের গ্রামীণ নেতা। আগামী ভোটে। দিনে বাংলার ভোটারদের কাছে এটাই বলবো যে কলকাতা কেন্দ্রিক 15 বছর না, চালাতে কলকাতা ভুলে যান এবার আপনি। গ্রামের লোকের হাতে আপনি আমাকে 5 বছর মুর্শিদাবাদ সময় মালদার, দেন। আমি সংখ্যালঘুদের মুর্শিদাবাদ মালদার খুব ভালো করে চিনি। নিশ্চয়ই হুমায়ুন কবির, আমি এ কারণেই আমি কিছু বলছিলাম না, চুপচাপ ছিলাম। আমি জিজ্ঞেস করছি এখন আপনাকে, সাইকেল রিপেয়ার করতেন আপনি, স্পোক ঠিক করতেন সাইকেলে, সেখান থেকে আজকে কলকাতা শহরের সবচেয়ে দামি হোটেলে থাকেন, সবচেয়ে দামি যে টয়োটার গাড়ি, সেই গাড়ি করে চড়েন, যে জামাটা পরেছেন সেই জামাটা অত্যন্ত কস্টলি একটা জামা, বাংলাদেশে যাচ্ছেন, দুবাই যাচ্ছেন, এইখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন। আপনাদের হিংসা হচ্ছে? আমার হিংসা হচ্ছে না, মুর্শিদাবাদের বহু ছেলে মেয়ে এই প্রশ্নটা করে, ময়ূকদা আমাদের কি দোষ, তারা কেন মাদ্রাসায় পড়বে, তারা কেন ইংলিশ মিডিয়ামে পড়বে না? আজকে মুর্শিদাবাদের আমিনুল, মুর্শিদাবাদের হুমায়ুন, মুর্শিদাবাদের কাইজার, মুর্শিদাবাদের একের পর এক সংখ্যালঘু ছেলে মেয়ে, তারা কেন এই স্বপ্নটা দেখবে না আমিও হুমায়ুন কবির হব? মুর্শিদাবাদের অনেক ছেলে, আমার গ্রামের আপনি অনেক স্বপ্ন ছেলে, দেখাচ্ছেন না, আপনি সব নিজে ব্যক্তিগত করছেন। ও যেটা বলছে, আপনি স্বপ্ন ইঞ্জিনিয়ার দেখাচ্ছেন হচ্ছে। মাদ্রাসার, আপনি স্বপ্ন দেখাচ্ছেন মসজিদে। আমি কাউকে মাদ্রাসার আপনি স্বপ্ন দেখাই না। মসজিদে আমি একটা মাদ্রাসার প্রেসিডেন্ট আছি, সেখানে 600 ছাত্রছাত্রী আছে, তারা বাংলাও পড়ায় আবার না, সে আরবিও পড়ুক, পড়ায়। আমি সেটা বলছি ওটা না। নিয়ে আমার কোনো কতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বা নবান্নর সামনে আপনারা সংখ্যালঘু মানুষজনকে নিয়ে চিৎকার করেছেন যে ভারতপুরে বা রেজিনগরে আমরা তো হায়দ্রাবাদের থেকে খারাপ কিছু খাই না, বা আমরা তো হায়দ্রাবাদের মানুষের থেকে ইনফিরিয়ার নই। তা হায়দ্রাবাদে কেন? হায়দ্রাবাদে তো মসজিদটাও হচ্ছে, মন্দিরটাও হচ্ছে, আবার ডিপ টেক বা টেক হাবও হচ্ছে। দাদা, আসাদুদ্দিন ওয়াইসি ওখানে ছাড়েনি, আপনি এখানে শুধু মসজিদের কথা বলছেন। উত্তরপ্রদেশে রাম মন্দির হচ্ছে দাদা, তার সাথে সাথে উত্তরপ্রদেশে মোবাইল হাব হচ্ছে। আপনার এখানে আপনি কি করতে পারছেন? উত্তরপ্রদেশে রাম মন্দিরটা সাংবিধানিক বৈধ, আর বেলডাঙ্গায় বাবরি মসজিদটা আমি ওটা অসাংবিধানিক। বলছি না, বেলডাঙ্গায় এআই হাব হবে না কেন? সে তো সুপ্রিম কোর্টই বলেছে, আপনি তো সেটা নিয়ে মমতা প্রশ্ন নয়। ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, উনি 20 মে 2011-তে বেলডাঙ্গায় মুখ্যমন্ত্রী IT হাব হয়েছেন। হবে না কেন শুনুন, দাদা? আমাকে বলতে দিন। 16 আগস্ট 2007 তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু আর তৎকালীন ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী নারায়ণ বিশ্বাস, তিনি দক্ষিণ দিনাজপুর থেকে ইলেক্টেড ছিলেন। এরা দুজনে গিয়ে 183 একর জায়গা রেজিনগরে শিল্প তালুক জায়গা নিয়েছিলেন। মানুষকে সেই সময় বদরুদ্দিন বলে একজন ছিল, ওই রেজিনগরে বাড়ি, সে জেলা পরিষদের প্রথমে 1993 সালে নিপেন চৌধুরী সভাধিপতি, আর বদরুদ্দিন হচ্ছে শিক্ষা দপ্তরের কর্মদক্ষ। পরে 2098-এ
সচিনানন্দন কান্ডারি সভাধিপতি, আর বদরউদ্দিন হচ্ছে কৃষি কর্মদক্ষ। তা তিনার নাম হয়ে গেল বোল্ডার উদ্দিন, বদরউদ্দিন থেকে নাম হয়ে গেল বোল্ডার উদ্দিন। ওই যে আখিরিগঞ্জের যেসব ভাঙন এলাকাতে বোল্ডার ফেলতো। মানে বোল্ডার ফেলতো, তো 10 গাড়ি ফেলে 30 গাড়ির বিল হতো, তার জন্য মুর্শিদাবাদের আম পাবলিক বদরউদ্দিনকে বোল্ডার উদ্দিন বলেছিল। আপনাদের সাংবাদিকদের ভাষাতেও বোল্ডার উদ্দিন হিসেবে। এখন হতে রেজিনগর থানার পাশে বসবাস করে। আজকে তাকে আর কেউ একজনও তার কাছে আসে না। তা তখন তার বাজার ছিল, তাই বদরউদ্দিন থেকে বোল্ডার। আমরা তো এটাই বলছি যে যদি হুমায়ুন কবির যদি দুর্নীতি নিয়ে এত তিতিবিরক্ত থাকেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে তিনি তিতিবিরক্ত, তৃণমূল কংগ্রেসের পলিসি নিয়ে তিতিবিরক্ত, তাহলে শুধুমাত্র মন্দির রাজনীতিতে কি করে চলে এলো? কেন হুমায়ুন কবির বললেন যে আগে একটা আরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইন্ডাস্ট্রি করব, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার মানুষের সিংহভাগ মুসলমানদের দ্বারা নির্বাচিত হয়ে 3বার মুখ্যমন্ত্রী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের দ্বারা নির্বাচিত হয়েছে। অবশ্যই হিন্দুরা ভোট দেয়নি। হিন্দুরাও দিয়েছে, মেজরিটি দেশ হিন্দুদের 67%, 63%। মানে এই ব্র্যান্ডিংটা আপনারা স্বচ্ছন্দে করতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের দ্বারা নির্বাচিত, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা কিছু রিটার্ন দিতে হবে। বাংলার মানুষ জানে, যারা বন্দ্যোপাধ্যায় উচ্চ শিক্ষিত ভদ্র মার্জিত হিন্দু তারাও জানে যে উনি কিভাবে মুসলমানদের ব্যাখ্যা করেন। ওই ঈদের ময়দানে মমতা ব্যানার্জি ঈদের ময়দানে গিয়ে দুধেল গায়ে বলেন, আর 10% মুসলমান মহরম করে, 90% মুসলমান মহরম মানেই না, মহরম কি জিনিস জানে না। সেখানে যখন দুর্গাপুজো আর মহরম যখন একসঙ্গে পড়ে যায়, তখন ওই 10% মুসলমানকে সন্তুষ্টিকরণের জন্য, তুষ্টিকরণের জন্য তিনি বিজয় আর যে ঠাকুর বিসর্জনটা পিছিয়ে দেয় মুসলমানদের। কিন্তু আপনারই তো এতদিন পর্যন্ত দুধেল গাই হয়ে দিব্যি ছিলেন, আপনি তো কোনো সমস্যা ছিল না দুধেল গাই হয়ে? কোথায় সুযোগ? কোথায় কবে আমাকে 2015 সালের 26-25 ফেব্রুয়ারি কোনো নোটিশ ছাড়াই বিনা মেঘে বর্জ্যপাতের মতো 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছিল। কেন? আমার অপরাধ একটাই, ওনাদের বশ্যতা স্বীকার করে চলি না, ওনাদের অন্যায়টা অন্যায় বলি। না আপনি বড় সংখ্যালঘু নেতা হতে পারেননি ফিরহাদ হাকিমের মতন, যে ফিরহাদ হাকিম দাওয়াত ফিরহাদ হাকিমের মতো মমতা ব্যানার্জির টালির চালে ঢিল ছুটতে পারেনি, এটা আমার অপরাধ হতে পারে না। কিন্তু ফিরহাদ হাকিম তো মুসলিম পপুলেশনকে, মানে তৃণমূলে এটা আমি শুনেছি, সূত্রের খবর, আপনি ঠিক ভুল বলুন, মুসলিম ভোট ব্যাংক নাকি ফিরহাদ হাকিম নিয়ন্ত্রণ করেন, এটা ঠিক? ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করুন। আর যদি অত মুসলিম ভোটকে যদি উনি মানে কন্ট্রোল করে, তাহলে আমি ওনাকে চাইছি 67%। ফিরহাদ হাকিমকেও চাইছেন আপনার দলে? আমার দলে চাইছি না, আমার এগেইনস্টে উনি লড়ুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছন থেকে ছবি ছড়ে গেলে নাকি অস্তিত্ব হয়ে যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে আর জোড়া ফুলের লোগো নিয়ে রেজিনগরে ওনাকে ইনভাইট করছি। বড় খবর, হুমায়ুন কবির রিপাবলিক বাংলা স্টুডিও থেকে বলছেন যে রেজিনগরে ফিরহাদ হাকিম এসে আমার সঙ্গে কন্টেস্ট করুন। আর ফিরহাদ হাকিম কত বড় মাসিয়া, মুসলমানদের কত বড় নেতা, আমি চ্যালেঞ্জ করছি, আপনি আসুন, মার্জিনটা 30,000 থাকবে, 1956 থাকবে না। হুমায়ুন কবির আমাদের রিপাবলিক বাংলা এসে বলেছেন আপনাকে 30,000 ভোটে হারবেন যদি আপনি ওনার বিরুদ্ধে প্রার্থী হন। কত বড় মুসলমান নেতা আপনি, উনি দেখে নেবেন। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। 30,000। হ্যাঁ, 30,000 আপনি হারবেন? বলছেন 30,000 ভুল শুনলাম, হারবেন না? আর রবিউল আলম চৌধুরী যে এক্সিস্টিং এমএলএ আছে, সে 68,000-এ জিতেছে 2021-এ। তো আপনি বলেন আপনার করেছেন। আমি ওখানে তাকে যদি আবার পুনরায় প্রার্থী করে, তাকে 50,000-এর মার্জিনে হারাবো, এই জোড়া ফুলকে। আর যদি ববি হাকিম আছে, তাকে 30,000-এর মার্জিনে। ববি হাকিমের জন্য কম? হ্যাঁ, হতে পারে, রাজ্যের বিরাট বড়, কলকাতার মেয়র, তারপরে দিদির টালির চালে ঢেল মারতে পারে, এত বড় বাহাদুর। সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি আপনার এগেইনস্টে দাঁড়ায়, সিদ্দিকুল্লাহ, দেখুন নাম শুনে আপনি থেমে গেলেন, বলুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী ভয় পান? সিদ্দিকুল্লাহ চৌধুরী যদি আপনার এগেইনস্টে দাঁড়ায়? সিদ্দিকুল্লাহ চৌধুরী এক শ্রেণীর মুসলিম, যে ওই গ্রামে গ্রামে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসার কিছু তালবিলিম বলা হয়, যারা শিক্ষা নেয়, আরবিতে কোরআন শিক্ষা নেয়, পড়ে, তাদের তলবিলিম বলে। তলবিলিমটা শুদ্ধ কথা, কিন্তু বাংলা ভাষায় সবাই তালবিলিম বলে। এই তালবিলিমদের কলকাতায় জোগাড় করে 2015 সালে
মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলো বাবারে অনেক টুপি আর দাড়িওয়ালা তো অনেক জোগাড় করেছে, তাহলে সিদ্দিকুল্লাহকে একটা জায়গা দিতে হবে। ও তম্বি হাম্বি শুরু করেছিল 10টা দিয়ে, যে 10টা সিট আমাকে দিতে হবে। লাস্টে চুপসে গেল, 2টো সিট, একটা মালদার একটা সিট, তার নজরুল ইসলাম বলে একজনকে প্রার্থী করেছিল যে হেরেছে, আর ওকে ওই মঙ্গল করতে অশান্তি চলছে এখন। তাও আবার নিজের কোনো লোগো নিই না। আমি হুমায়ুন কবির জোর গলায় বলছি আমার লোগো 22 তারিখে আমি আপনাকে দেখাবো কোন লোগো নিয়ে লড়বো, মানুষের কোন বিষয়গুলো সামনে আনবো। এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমি বিজেপিকে আটকানোর জন্য ভোটে লড়বো, আমি তৃণমূলকেও ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ভোটে লড়বো। কিন্তু উন্নয়নের জন্য ভোটে লড়বেন না? উন্নয়নের জন্য লড়বো। উন্নয়ন আমাকে সুযোগ দেবে তবে তো আমি মানুষের উন্নয়ন করবো। ইশতেহারে থাকবে এগুলো, অন্যান্য জিনিস মানে স্কুল কলেজ হাসপাতাল সব থাকবে। আইটি সেক্টর সব সব থাকবে, থাকবে। কিন্তু করবেন আপনি মসজিদ আগে। হ্যাঁ? মসজিদ মসজিদ তো এটা রাজনৈতিক বিষয় না, এটা আমার ধর্মীয় এটা আমার প্রচারের বিষয়। এটা তো আমি এখনো দল খুলিনি, 22 তারিখে খুলবো। আচ্ছা, আর 6 তারিখে তো মানে ভিত্তি দল স্থাপন খোলার করে পরে আপনি দিয়েছি। মসজিদ তখন সামনে রাখবেন না? আপনি মোটেই মসজিদের সঙ্গে মানে উনি যেটা সম্পর্ক বলছেন নেই। মসজিদটা উনি ওনাকে পাবলিক প্রচার দেবে, পাবলিক প্রচারটা নিশ্চয়ই। কামিয়ে নিয়ে উনি দল খুলবেন, আমি এটা তাই তো? অবশ্যই বলবো মুসলমানদের কাছে। এখন ইলেকশন কমিশনের এসআইআর এর কাজ চলছে, এরপরে খসড়া তালিকা টাঙানো থাকবে জানুয়ারি মাস পর্যন্ত, কোনো একটা ডেট পর্যন্ত। তারপরে 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট ওপেন হবে, কত সংখ্যা কত বাদ গেল, মৃত ভোটার বা ডবল নেমের ভোটার ক্লিয়ার হয়ে যাবে। হওয়ার পর যখন ইলেকশন কমিশন 18তম অ্যাসেম্বলির ভোটের বিজ্ঞপ্তি হবে, তার আগে আপনাদেরকে কথা দিচ্ছি আমি কোনো দিন বাবরি মসজিদ করেছি তার জন্য আমাকে ভোট দাও সেটা যেমন বলবো না, তেমনি এটাও বলবো মানুষের কাছে যে তোমরা যদি আমার পার্টিকে ভোট দিয়ে তোমাদের নিজেদের জনপ্রতিনিধির সংখ্যা বিধানসভায় না পাঠাও, তাহলে যদি বিজেপি একক গরিষ্ঠতা পায় তাহলেও আমাকে ভোটের পরে এই বাবরি মসজিদ করতে বাধা দেবে। না, আপনার- আবার যদি আপনার- মমতা আপনার- ব্যানার্জি আপনার- ক্ষমতা আপনার- আসে, আপনার তাহলে তো এক মুখে বিধায়ক দু মানে কথা হয়ে বুঝলাম গেল, না। তার মানে এক মুখে দু কথা হয়ে গেল। আপনি বলছেন বাবরি মসজিদের কথা আমি বলবো না, আবার আপনি বলছেন যে প্রচার করতে গেলে আমাকে এটাও বলতে হবে কি বিজেপি এলো বাবরি মসজিদ হবে না, হ্যাঁ, তৃণমূল সেটা এলেও আমার হবে না। না, আরেকটা রাজনৈতিক জিনিস বললেন কৌশল। আপনি। এক মুখে দু কথা হচ্ছে না। আপনি বলছেন যে তোমার প্রতিনিধিদের একই না পাওয়ার, মুখে মানে চার মুসলিম কথা প্রতিনিধি বলছে আপনি বাড়াতে শুভেন্দু চান। অধিকারী। উনি বলছেন এক মুখে দু একই কথা তো মুখে হবেই। মোদিজি শুভেন্দু অধিকারী তো বলছে বলছেন না সবকা সাথ সবকা হিন্দু বিশা। এমএলএ বাড়ানোর কথা আর শুভেন্দু অধিকারী শুভেন্দু বলছেন অধিকারী না। কি বলেছে? কোথায় বলেছেন? শুভেন্দু অধিকারী বলছে আমি হিন্দুদের এমএলএ, হিন্দু ছাড়া কারো ডেভেলপমেন্ট হবে না, বলেনি? আপনি কি হিন্দুদের কাছে ভোট চাইবেন? নিশ্চয়ই চাইবো, হিন্দু প্রার্থী দেবো। হিন্দুরা ভোট দেবেন আপনাকে? নিশ্চয় দেবে, হিন্দুদেরকেই তো ভোট দিতে বলবো, হিন্দু প্রার্থী দেবো। হিন্দুরা সুরাবর্দিকে, অনেকে বলছে আপনি 2025-এর সুরাবর্দি, হিন্দুরা সুরাবর্দিকে ভোট দেবে? হিন্দুরা ভোট দেবে কেন? আমার নামে যদি কোনো জায়গায় তোলাবাজি বা দুর্নীতির কোনো প্রমাণ করতে না, ও পারে, সুরাবর্দি বলছে, তোলাবাজি নয়। সুরাবর্দি মানে যে আমি কাটাকাটি করেছে। সুরাবর্দিকেও চিনি না, আমি জিন্নাকে তো চেনেন। জিন্নাতালিকেও চিনি না, আপনি তো বাংলার জিন্না হওয়ার চেষ্টা করছেন। কোনো মতেই না। আপনি আপনি বাংলার জিন্না হওয়ার চেষ্টা করছেন না? কিছু না, ওই যে মুচকি হাসি নিয়ে আপনি আমি বলছেন। আমার মুসলিম ভাইদের সম্মান আপনি হিন্দু ভাই বলছেন না কেন? খালি বলছেন হিন্দু মুসলিম ভাই ভাই। বলবো। আমার ইলেকশন আসতে দিন, আমার যে মানুষের সামনে কি কি শুনি যাব, তখন হিন্দু ভাইদের আপনি সাথে মহারাজের আচ্ছা, সঙ্গে সম্পর্ক তৃণমূল কেমন? কংগ্রেসের মুসলিম নেতারা তারা আপনার সঙ্গে থাকবেন বলে আপনার বিশ্বাস? কোনো নেতার থাকলেও না থাকলেও আমার কোনো তৃণমূল যায় আসে কর্মীরা না। থাকবেন? হ্যাঁ? তৃণমূলের সংখ্যা, কর্মীরা থাকবেন? মুসলিম কর্মীরা একদম, থাকবেন আপনার সঙ্গে? সমস্ত সংখ্যা থাকবে। যোগাযোগ করেছে কেউ কেউ? হ্যাঁ? বিভিন্ন জেলা থেকে তৃণমূল সংগঠন, মুসলিম সংগঠন আপনার সঙ্গে যোগাযোগ দেখুন, করেছে? যারা আজকের দিনে মুসলিম প্রায় 44টা এমএলএ আছে। 44টা? 44টা কংগ্রেসের থেকে জিতে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস, আর এদিকে নওশাদ ভাঙড়ে, এটা ধরে 44টা কেন ওদেরকে কেন ধরবেন? না না, ধরবো না, কারণ আমি calculate সংখ্যাটা করছেন, আপনাকে calculate জানাচ্ছি। করছেন, সংখ্যা। যে শুভেন্দু 44 অধিকারীরও তো তার মানে অরূপ বিশ্বাস বা যারা হিন্দু বিধায়ক আছে তাদের নাম ধরা উচিত তাহলে, মানে বিধানসভায় তো হিন্দু বা মুসলিম বিধায়ক হিসেবে ভাগ হয় নাকি? সংখ্যাটা বলছি আপনাকে, মানে এটা জায়েজ? এই সংখ্যাদের কারো আমার দলে টানা বা তাদের টিকিট দেওয়ার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় মেজরিটি 148, 213 থাকার পরেও যেমন সুমন কাঞ্জিলালকে নিয়ে আসে, এসে তাকে চেয়ারম্যান করতে হয়, কৃষ্ণ তাপসী কল্যাণী। মণ্ডলকে হলদিয়ার বিজেপির প্রতীকে জিতে তাকে
ICDS এর চেয়ারম্যান করতে হয়। হুমায়ুন কবির কোনো তৃণমূলের রানিং MLA কে বলবে না যে তুমি দল ছেড়ে তোমার দলের প্রতীক বাদ দিয়ে আমার প্রতীক নিয়ে তাহলে লড়াই কোথা থেকে পাবেন এত ক্যান্ডিডেট? হ্যাঁ? আপনি দল ভাঙাবেন না, আপনি বলছেন দল ভাঙাবেন না। একটা ক্যান্ডিডেট একটা সিটে 135 বলেছি তো, একটা সিটে 3 জন 4 জন করে বায়োডাটা দিতে শুরু করবে। সেটা কি তার সাথে সাথে একটা জিনিস কি আপনি মানে এখানে লিখে দিয়েছেন নাকি যে 1 কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স থাকলে, খরচা করার মতন ক্ষমতা থাকলেই নাকি টিকিট পাবে? না, ওটা বলিনি, কিন্তু আমি বলেছি যে এরকম একটা সম্ভাবনা আছে। তৃণমূল কংগ্রেস যে আমাদেরকে প্রার্থী না, না, করেছিল, আপনি open টাকা তাদের নিয়ে যে আপনি কথা বলতে পারেন। অর্থনৈতিক সাপোর্ট ছিল বা বিজেপি যে একটা ক্যান্ডিডেটকে কতটুকু কি সাপোর্ট দেয় এটা বলা যায় না ওপেন, কারণ ফিনান্সিয়াল ইলেকশন বুঝতে পেরেছি। কমিশনের Affidavit আপনাকে করতে হবে। বলা যায় না, কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে এমসিসি যখন চালু হবে মুসলিম পাবলিক তখন জেনারেল অবজারভার, পুলিশের অবজারভার আর ফাইন্যান্সিয়ালি অবজারভার এখানে নিয়োগ মানে থাকবে। গরিব প্রান্তিক মুসলিমদের প্রতিনিধি ধনী না, ক্লিয়ার হয়ে গেল তো মুসলিমরাই হবে। একদম। মানে যাদের পয়সা আছে, যে সমস্ত মুসলমানদের পয়সা রয়েছে, যারা আর কি মালদার কোটি কোটি মানে মাল্লু থাকতে হবে। তারাই আপনার ক্যান্ডিডেট হবে। মাল্লু থাকতে হবে বলিনি, আমি কারোর সাথে মাল্লু নিয়ে টিকিট দেবো না। আমি তার যোগ্যতা দেখব, তার ক্রাইটেরিয়া মেনশন করব, তার শিক্ষাগত যোগ্যতা দেখব, সমাজে তার গ্রহণযোগ্যতা দেখব, তারপরে তাকে ফাইনাল করব টিকিট দেওয়া। যদি আচ্ছা, কার্তিক আমাকে মহারাজ একটা- টিকিট চায়, কার্তিক মহারাজ আমার সাথে, কার্তিক মহারাজ নিজেই তো বিজেপির হট কেক, বিজেপিকে জিতানোর জন্য শুভেন্দু বাবুর হয়ে ব্যাটিং করছে, দেখলেন না? তিনি তো আপনারও খুব ওই close অনেক friend। লোক আপনাকে তো আপনার বলে খুব প্রশংসা করছে যে হুমায়ুন খুব মানে ভালো কার্তিক লোক। মহারাজের সঙ্গে আমার প্রচন্ড সম্পর্ক আছে। কার্তিক মহারাজকে জিজ্ঞেস করবেন, আজ থেকে 15 বছর আগে ওনার যে জগদ্ধাত্রী পুজো হয়, তখন এখনকার যে হরিয়ারপাড়ার আইসি অরূপ রায়, তখন ঠিক যেখানে আপনি বসে রয়েছেন বেলডাঙ্গার ওসি সেখানেই ছিলেন। কার্তিক মহারাজ বসে এই কথাটাই বলেছিলেন জগদ্ধাত্রী পুজো। যখন জগদ্ধাত্রী পুজো খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে, হাজার হাজার মুসলিম লোক আর হিন্দু লোক সব একসঙ্গে, এই যে জগদ্ধাত্রী পুজো ভিক্ষা নেওয়া, সবাই চাঁদা দেন, মুসলিমরাও দেন, হিন্দুরাও দেন, এবং টিএমসিও দেয়, বিজেপিও দেয়, কংগ্রেসও দেয়, প্রত্যেকবার চাঁদা দেয়। হুমায়ুন কবির দেয়? হ্যাঁ, হুমায়ুন কবির দিয়েছে। তো খুব খারাপ কথা বলছে আপনার নামে। সে বলতেই পারে, সেটা কোনো প্রশ্ন না। কিন্তু চাঁদা দেয়, পাশে থাকে। তো রাজনীতির এক ক্ষেত্রে উনি কোন জায়গায় আছেন? এখন যে বাঁকুড়ার ছেলে আইসি হরিয়ারপাড়া, ও তখন ওসি বেলডাঙ্গা অরূপ ছিল, হ্যাঁ। আজ থেকে 15 বছর আগের কথা। তখন হঠাৎ করে কার্তিক মহারাজ যে আসলেন, তো আমাকে এসে বললো যে আমি আপনার কাছে আমাদের এর জন্য, জগদ্ধাত্রী পুজোদের জন্য কিছু মানুষকে খাওয়া দাওয়া করায়, তো আপনার কাছে কিছু সাহায্য প্রাপ্তি, মানে সাহায্য চাইছি। তো আমি সঙ্গে সঙ্গে আমার পকেট থেকে 10,000 টাকা বের করে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে উনি আমার মুখের দিকে তাকাচ্ছেন। আমি বললাম, আপনি কি অসন্তুষ্ট হয়েছেন, আরও কিছু বেশি আশা করছেন? তো বলছে, না না, আপনি 10,000 টাকা আমাকে দিয়ে দিলেন। তখন চালের কুইন্টাল ছিল 1500 টাকা। সেই জায়গাটাতে দাঁড়িয়ে কার্তিক মহারাজ আমাকে বলেছিল, আপনার সম্বন্ধে অনেকে অনেক কথা বলে, আমি আপনার বিরুদ্ধে আপনার বাড়ির পাশের আশপাশের হিন্দুরা অনেক অভিযোগ করে, আপনাকে আমি আশা করেছিলাম আপনি 1 কুইন্টাল চালের দাম দেবেন, মানে 2,000 টাকা আশা করেছিল। তো উনি কোনো অ্যামাউন্ট নাই বলতে আমি 10,000 টাকা দিয়েছিলাম। আপনি জেনে নেবেন কার্তিক মহারাজকে। তারপরে সত্যেন চৌধুরী 4 বছর আগে মার্ডার হয়ে গেছে, তার বাড়িতে খুন করে দিয়ে গেল। মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সেলিমের কেসটা বলুন তো, কি কেস? মোহাম্মদ সেলিমের কি বলবো? সেকুলার মোহাম্মদ সিপিএম পার্টি আপনার সাথে কি জোট বাঁধার কথা বলেছে? দেখুন, ওটা আগেই বলেছে, আপনাদের অন ক্যামেরায় সাংবাদিকদের উনি বলেছেন যে যে ছেলের জন্ম হলো না তার আবার মানে অন্নপ্রাশনে মোহাম্মদ সেলিমও আপনাকে পাত্তা দিচ্ছে না? না দিতে পারে। কেসটা কি? মানে সে ফোনে কথা শোনেন, দিয়েছিল আমি বলি। মানে আপনি কি সিপিএম কে চান আপনার সঙ্গে? শোনেন, CPM আমি কংগ্রেসকে মনে চান আপনি? প্রাণে চাই যারা বাংলায় বিজেপিকে আটকাবার জন্য নির্বাচনে করতে চাই, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চাই, তারা আমার জন্য ওপেন দরজা থাকবে। সে মানে সেলিম অ্যান্টি বিজেপি সাহেব- হতে হবে, অ্যান্টি টিএমসি হতে হবে, হতে হবে। তাহলে আপনি দলে জায়গা একদম। দেবেন। আপনি তো খোলাখুলি বলেছেন কংগ্রেস, হ্যাঁ? কংগ্রেস কংগ্রেসও, অধীর কংগ্রেস আর ঈশা খান কংগ্রেস, এই শুভঙ্কর সরকার কংগ্রেসের আমার কাছে কোনো, কেন কেন কেসটা কি? দাম নেই। আরে সাইনবোর্ডে পরিণত হয়ে যাচ্ছে, কি হবে? কংগ্রেস তো ব্র্যান্ড তো আছে। আরে ব্যান্ড ছাড়েন, ব্যান্ডের আজকে কি অবস্থা, বাংলায় 0 আছে। মানে কংগ্রেস বলতে আপনি অধীর বোঝেন? হ্যাঁ, তো কংগ্রেসের মধ্যে আপনি একটা বড়সড় আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আপনি বলছেন যে অধীর কংগ্রেস বাস্তব বুঝি, যেটা সেটা আমি আপনাদের শুভঙ্কর সামনে। কংগ্রেস বুঝি না, এটা আপনি বলছেন না? আপনি শুভঙ্কর বাবুকে বলুন আজকের দিনে
আজ থেকে 1 মাসের মধ্যে কবে ডেট, ওনার নিজের ডেটে কলকাতার বুকে ওনাকে 2 লক্ষ লোক জোগাড় করে বলুন যে একটা মিটিং করতে। কি পারবে না? পারবে না? করতে বলুন না। পারবে না আর বলছেন? যেদিন করবে 2 লক্ষ লোকের ডেকে মিটিং যদি শুভঙ্কর বাবু করতে পারে, আমি তার 10 দিনের মাথায় কলকাতায় 5 লক্ষ লোকের জমায়েত করে মিটিং করে দেখাবো। আমি চ্যালেঞ্জ। এটা অধীর চৌধুরী করতে পারবে যদি সভাপতি অধীর থাকে? চৌধুরী মুর্শিদাবাদে পারবে। 2 লক্ষ লোকের মিটিং করতে পারবে অধীর চৌধুরী এখন? মালদা আর মুর্শিদাবাদ মিলে যদি করে 1 লক্ষও তো পারবে। তা আপনার খারাপ লাগে না অধীর চৌধুরীকে আপনি হারিয়ে দিলেন? ওটা তো ইউসুফ পাঠানের জন্য? রাজনীতিতে যখন যার হয়ে আমি ব্যাটিং করব, আপনি তো ধর্মীয়ভাবে ব্যাটিং করেছিলেন। না না, অধীর চৌধুরী আপনার ধর্মীয়- ক্লোজ একটা লোকের মানে এখনো শেষ করলেন বলছি তো, লোকটাকে। আপনারা আপনাদের ভাষায় আমাকে তাকে গুরু বলেন। সে আমার গুরু নয় রাজনীতি, সে আমার দাদা, আমার থেকে সিনিয়র বয়স। মানে আপনার কাছে কি কোনো মিশন দেওয়া হয়েছিল কোন ওই সুপারির মতন যে অধীর চৌধুরীকে বাংলার রাজনীতিতে শেষ করতে হবে? এটা কি কেউ বলেছে? মানে ওর জন্য ওই দায়ী। ও আমাদের পুরনো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোড়া বলছে। সেও একটা এমপি, ও একটা এমপি। তাকে আখ্যা দিচ্ছে এই ছোড়া, তুই যদি পারিস আমার বিরুদ্ধে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ অপমান করলে আপনার গায়ে এত লাগে, আপনি মাথায় রেখে একটা দেন? জনপ্রতিনিধি হিসাবে কেউ যদি অভিষেক কেন আরো কাউকে যদি উল্টো পাল্টা বলে, সেটার আমি প্রোটেস্ট যাক, করব। হুমায়ুন কবির অন্তত অভিষেককে নিয়ে কোনো রকমের কোনো রিস্ক নেবেন। হুমায়ুন কবির অভিষেক কোনো বাজে কথা বলবো না। অভিষেক মমতা ব্যানার্জির ব্যাপারে খুব বন্দ্যোপাধ্যায় আজকের দিনে স্পর্শকাতর। বাংলার অভিষেক ব্যানার্জির ব্যাপারে যোগ্য খুব নেত্রী, স্পর্শকাতর। তার বিরুদ্ধে ব্যক্তিগত কোনো অভিযোগ নাই, কিন্তু তার পার্টি যে তোলাবাজি করে, তার পার্টি যে চাকরি বিক্রি করে, তার পার্টির নেতারা যে 3 বছর 4 বছর 2 বছর করে আপনি তো জেল জল খাটে। কুমির খেলছেন মশাই, জলে হ্যাঁ, নামছে না চুরি, কুমির, জল আমি কুমির। জলকে তুমি তো নেমেছি। জলকে নেমেছি। ও আপনারা যা ব্যাখ্যা করবেন করুন না। গ্রাউন্ডের খবর কি? গ্রাউন্ডে আমাকে বলুন তো, মানে এই যে আমি ভিডিওতে দেখছিলাম জান দিয়ে দেবো, এই করে দেবো, এই করে দেবো, প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে হুমায়ুন কবিরের জন্য। কারণ আপনি নাকি এই বাবরির যে স্থাপত্যটা সেটা তৈরি করছেন। গ্রাউন্ডে কি আপনি এত লোককে শুধুমাত্র একটি স্থাপত্য তৈরি করার জন্য পাচ্ছেন পাশে? মানে বাংলায় আবেগটা কি? আমার সংখ্যালঘুরা কি তৃণমূলের চাইছে একজন বাবরি বিধায়ক হিসেবে- বাবরি মসজিদ কি শুনুন, বাংলার সংখ্যালঘুরা চাইছে? শুনুন, তৃণমূলের একজন বিধায়ক হিসাবে, ভরতপুরের বিধায়ক হিসাবে গত 4 বছর মুর্শিদাবাদের মুসলিমদের শতকরা 20টা 25টা মুসলিম আমাকে নেতা মানত, বিধায়ক মানত। মুর্শিদাবাদের টোটাল 26টা ব্লকের 8টা শহরের। এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার পর আজকের দিনে আমি বলছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এটা টের পাই দেব, তৃণমূল কংগ্রেসকে এটা টের পাই দেব যে আজকের দিনে মুর্শিদাবাদ জেলার যে 62 লক্ষ মুসলমানের বাস, যে 22টা বিধানসভা, তার মধ্যে 3টে বিধানসভা হিন্দু মেজরিটি, বাকি 4টে বিধানসভা হিন্দু মেজরিটি, 18টা যে মুসলিম মেজরিটি সিট আছে, অধীরদা যদি আমার সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করে, সেলিম সাহেবরা যদি আমার সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করে, আচ্ছা, নওশাদ যদি আমার সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করে, মিম যদি আমার সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করে, আমি এখানে লিখে দিয়ে না, যাচ্ছি, ওএসি আর মোহাম্মদ সেলিম এক জায়গায় দাঁড়াবেন? তৃণমূল সৈন্য সৈন্য সৈন্য, গুল্লা গুল্লা গুল্লা। মানে আপনার কংগ্রেস কেও চাই, আপনার সিপিএম কেও চাই, আপনার আইএসএফ কেও চাই, আপনার মিম কেও চাই, এতজনকে মিলে জোট করবেন। ধরুন আপনারাই কিং মেকার হলেন, তখন মন্ত্রী তো সবাই তো মন্ত্রিত্ব চাইবে, দেবেন চাইলে যে যেমন সিট পাবে সেই সেরকম মন্ত্রিত্ব তো হুমায়ুন চাইলে। কবির কি ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন? মোটেই না, আমি বাংলার মুখ্যমন্ত্রী হতে চাই না। আপনি তো মুসলমানদের ন্যায্য অধিকারটা আদায় করতে। আপনি তো টক্কর নিচ্ছেন সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে, মানে আপনি চাইছেন যে ব্যাপারটা এমন হোক শুভেন্দু ভার্সেস হুমায়ুন, শুভেন্দু অধিকারী যা বলবেন আপনি তার দেখুন, কাউন্টার শুভেন্দু করবেন। অধিকারী, তার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওনার শ্রদ্ধেয় বাবা শিশির বাবু দীর্ঘদিন কংগ্রেস করেছে, আমিও দীর্ঘ 30 বছর কংগ্রেস করেছি। সিপিএমের দ্বারা অনেক অত্যাচারিত, লাঞ্ছিত, মিথ্যা কেস খেয়েছি। আজকের দিনে তিনারা কংগ্রেস ছেড়ে তৃণমূল, তৃণমূল ছেড়ে বিজেপি, আমিও তেমনি কংগ্রেস 30 বছর করার পর সেটা ছেড়ে 2012 সালের 16ই নভেম্বর সমস্ত কংগ্রেসের পদ থেকে রিজাইন দিয়ে 20শে নভেম্বর বিধায়ক পদটা রিজাইন দিয়ে আমাকে সঞ্জয় মিত্র চিফ সেক্রেটারি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় 21শে নভেম্বর 2012 আমাকে একটা মন্ত্রিত্ব দিয়েছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাবো যে আমাদের মতো একটা কৃষক পরিবারের ছেলেকে রাজ্যের
ক্যাবিনেটে প্রতিমন্ত্রী হলেও স্থান দিয়েছিল। আমাকে সেই সময়কার চিফ সেক্রেটারি থেকে শুরু করে যে ডিজিপি থেকে শুরু করে হোম সেক্রেটারি বাসুদেব বন্দ্যোপাধ্যায়রাও আমাকে স্যার বলতো। এটা আমার গর্বে বুক ভরে যেত। তা এটার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো। কিন্তু তারপরে যে মিথ্যাচারটা মমতা ব্যানার্জি 18ই মে 2013 থেকে আমার সঙ্গে অদ্যাবধি গত 2004 তারিখ পর্যন্ত ডিসেম্বরের যে মিথ্যাচারটা হুমায়ুন কবিরের সঙ্গে করেছে তার যোগ্য জবাব কি মিথ্যাচার করেছেন আপনার সঙ্গে? ওটা আর বলছে না আপনাকে। একটা ভদ্রমহিলা তাকে আর এতটা নিচে নামাতে চাইছে না। হুমায়ুন কবির কি চায় যে 2026-এ একজন মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু মন্ত্রী সে বাংলার মুখ্যমন্ত্রী হবে? আমি বলছি তো, আমি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন না, দেখি আপনি না। না, যে কেউ বাংলা প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী পাক, সুরাবর্তীর দেখুন, পরে আবার একজন বাংলা প্রধানমন্ত্রী বলে এখন হবে কথা না, মেজরিটি নির্বাচিত সদস্য যদি কাউকে পরিষদীয় নেতা করে তাহলে তাকে স্বাভাবিকভাবেই মাননীয় গভর্নর বা রাজ্যপাল ইনভাইট করবে সরকার করতে। বেশ, সেখানে কাউন্টিং পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু এটাও ঘটনা যে তিনি সেই সম্ভাবনাটাও কিন্তু জিয়ে রাখলেন যে যদি নির্বাচনের পরে তার কাছে সেরকম ডিসাইডিং ফ্যাক্টর, একটা বড় ম্যাজিক ফ্যাক্টর চলে আসে, তাহলে তখন চাইলে তার যদি মনে হয় তখন তিনি তৃণমূলে ফিরেও আসতে পারেন, ঘরের ছেলে ঘরেও থাকতে পারেন। কারণ তিনি বলেছেন রাজনীতি সম্ভাবনার জায়গা। না, আপনি বলেছেন সম্ভাবনার জায়গা। আপনি বলেছেন। আমি বলেছি যে আমার দলের যে সিম্বল নিয়ে 135টা আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করাবো, আমি নিজে প্রতিদ্বন্দ্বিতা করব। আমার আত্মবিশ্বাস, রেজিনগর, সত্য রেজিনগর আমার হোম সিট, আমার নিজের বুথে 1665 ভোট যেদিন পোল হবে আপনাকে কাউন্টিংয়ে দেখিয়ে দেবো। 1665 ভোটের ভিতরে 1400-র উপর ভোট পোল হবে, আর 1400-র মধ্যে 1300 ভোট হুমায়ুন কবিরের পক্ষে পড়বে। এটা যতদিন কংগ্রেস করেছে কংগ্রেসকে সেই হারে ভোট পাই দিয়েছে, যতদিন তৃণমূল করেছি গত 2024-এ ইউসুফ পাঠানকে 1665-র মধ্যে 1410 পোল হয়েছে, 1290 পাই দিয়েছে। হুমায়ুন কবিরের ভোটারদের কাছে কি গ্রহণযোগ্যতা আছে সেটা বহুবার প্রমাণ দিয়েছে। এখানে মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে একজন সিদ্দিকা বেগম, এক সভাধিপতি, 2003 সাল থেকে 8 সাল অধীর চৌধুরীর মনোনীত প্রার্থী, একজন সন্তান ছিল না, সেই সিদ্দিকা বেগমকে লোভ কম হবে বলে তাকে সভাধিপতি করেছিল। সেই সভাপতিকে শুভেন্দু অধিকারী নিয়ে এসে 2016-তে তৃণমূলের প্রার্থী করেছিল, তার জামানা বাজেয়াপ্ত করে দিয়েছে হুমায়ুন কবির। টেবিল চিহ্ন নিয়ে ভোট পেয়েছে 74,210। আর কংগ্রেস সিপিএম, ওখানে মুর্শিদাবাদে 1 নম্বর ছিল কংগ্রেস আর 2 নম্বর ছিল সিপিএম। মানে হুমায়ুন কবিরকে ফেলনা ভাবলে চলবে না। আর যারা ছিল তাদের ওই লোটার থেকেও নিচে নামিয়ে রেখেছে। বেশ, আমাদের এখানে একদম শেষ করতে হচ্ছে। হ্যাঁ, এবং লাস্ট একটা পার্ট জিজ্ঞেস করিনি, অথচ এই ভরতপুরেই তো 9% কম রয়েছে, যখন আমি হিসেব ভুল না করি। লাস্ট ইলেকশনে 2024-এ ভরতপুরে তো কিছুটা ভোট 42% হিন্দু রয়েছে, সেখানে 48% হিন্দু, 52% মুসলিম। দাঁড়াতে চাইছেন না সেজন্য আমি হ্যাঁ ভরতপুরে দাঁড়াবো, দুটো সিটে কন্টেস্ট করবো। আচ্ছা, ভরতপুরে দাঁড়াবেন? রেজিনগর, ভরতপুর দুটোই জিতে দেখাবো। বেশ, আবার তৃণমূলের লোকলি যারা দাঁড়াবে তাকে হারাবো। আগুনের গোলা, আবারও কথা হবে তাহলে। পোলা তো নয়, সে তো আগুনের গোলারে ফেলনা ভাবলে চলবে না। কি করবেন, কি করতে চাইছেন সমস্ত কিছু দেখবো, কিন্তু সুরাবর্তী যেন না হন এই বাংলা। এবং তিনি বলছেন না, কে জানে, কারণ তিনি বলছেন যে নতুন সমীকরণ তৈরি হবে কোথাও পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার, কারণ শুধুমাত্র সংখ্যালঘু কেন্দ্রিক এবার এই ভোট, এই একটা দল হয়তো নতুন কোন সমীকরণ তৈরি করতে পারে, নজর থাকবে। তবে আপাতত এই পর্যন্ত। ময়ূক, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।